আমি তো বললাম কালকে বসবো, আবার কেন বলছেন? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। কে কথা বলে না, কে আমাদের কথা শুনতেছে? কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেল পরশুদিন এই নিউজটা করছিলাম, তখন আমি বলছিলাম যে ভাই দেখেন কিছু তো বাতাসটা বুঝি। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন, এটা হচ্ছে জাস্ট হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে। আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য, ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য, ভারতীয় মিডিয়ার গুজব, বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত 53 বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের যে বর্তমান রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও। এই ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা মূল আলোচনা চলে আসি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক আর বেশি কথা বলাচ্ছি, আমরা একটা ভিডিও প্রোডাকশনের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটা একটু লম্বা হবে, তার আপনাকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন। আমি তো বললাম কালকে বসবো, আবার কেন বলছেন? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন? না, আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন? আপনারা একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? কবে করেছেন? দাঁড়ান এক মিনিট। আপনারা প্রবাসী, আপনারা শোনেন, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে, শোনেন একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। দাঁড়ান আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের, মানে আমরা তো দুইজনই বিচার চাই, দুই পক্ষই। আমাদের কাছে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন। আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করব ব্যক্তিগতভাবে। ঠিক আছে? ভালো থাকবে। আরেকটা কথা শুনে, আচ্ছা আমি আপনাদের কথা তো আমি শুনছি, আপনাদের আমি দেখবো আপনার দিলেন তো, আমি দেখবো।
আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হন, দয়া করে একটু বসেন। আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শোনা যাবে না। আপনারা আপনাদের যা অভিযোগ আছে আপনারা আমার কথা শোনেন। আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আমার কথাটা শুনেন না ভাই। আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময়, ওয়েট আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? আমি তো বললাম কালকে বসবো, আবার কেন বলছেন ভাই? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। আমি তো বললাম 7 জন আসেন, আগামীকাল 3টায় বসবো, ঠিক আছে? এখন বলেন না, এখন বলেন না। আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, সেটি হচ্ছে যে যখন প্রেসিডেন্ট হাসিনের আমলে যখন এই সংযুক্ত আরব আমিরাতের যিনি অ্যাম্বাসাডার ছিলেন, অ্যাম্বাসাডার এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। আমাদের অনেক ব্যবসায়ীকে ইচ্ছাকৃতভাবে লিস্ট দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলানোর সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। যেমন আমার সাজা দিয়েছে যাবজ্জীবন। আমি 1,77,000 টাকা ঢাকা এবং চট্টগ্রাম আন্দোলন চলাকালীন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম, যার জন্য আমাকে যাবজ্জীবন দিয়েছে। আমি পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম। আমি ব্যবসায়ী, একজন কন্ডাক্টর। তো আমি এই সরকারের কাছে দাবি জানাবো, দ্রুত আমাদেরকে যেন পুনর্বাসন বাস্তবায়ন করা হয়, অথবা নুয়ন্টিটা উঠানো হয়, অথবা অন্য দেশে আমাদেরকে কি করা হয়, যেন পাঠানোর ব্যবস্থা করে দেয়। আজকে আমাদের হচ্ছে আরব আমিরাত থেকে আটক হয়ে আসা যারা মুক্তি হয়ে আসছে এখানে 186 জন, এদেরকে এখানে হচ্ছে আপনার চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সরকার পক্ষ থেকে 50,000 টাকা করে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশের জন্য আন্দোলনে গেছি, যার কারণে আমাদেরকে কর্মসংস্থান হারিয়ে আমাদেরকে দেশে ফিরতে হয়েছে। তো আমরা আসলে সবসময় দেশকে দিয়ে যাই, আজকে দেশ আমাদেরকে ওইখান থেকে মুক্ত করে আনার পর আমাদেরকে 50,000 টাকার একটা চেক প্রদানের জন্য নিয়ে আসছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ভিন্নটা। আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল আসিফ নজরুল স্যারের সাথে, অনেক দিন চেষ্টা করার পরে আজকে 4 মাস পর আমাদের সাথে ওনারা বসার জন্য রাজি হয়েছে। তো আমাদের মূল টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা যেহেতু কর্ম করা লোক, আমরা কর্মসংস্থান হারাই আসছি, আমরা সবসময় দেশকে দিয়ে যেতে চাই, আমরা রেমিটেন্স যোদ্ধা। তো আমরা চাই আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে আমরা আবার দেশের জন্য কিছু করতে পারি। আমরা দেশ থেকে 50,000 টাকা আমরা নিতে চাচ্ছি না। আমি একজন জুলাই আগস্টের বিপ্লবের ষড়যন্ত্রের মাধ্যমে সৌদি আরব 15 আগস্টে আমরা গ্রেপ্তার হই। আমরা গ্রেপ্তার হওয়ার পর প্রায় 38 দিন আমরা জেলে ছিলাম। 38 দিন জেল কাটার পর আমাদের উপরে নির্দেশ হয় যাতে করে দেশে ফেরত পাঠানো হয়। তাই আজকে আমরা এই দুবাই ফেরত 186 জনের আর্থিক সহায়তা অনুষ্ঠান আমরা উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে একটা সিঁড়ি দেওয়া হয়েছিল। সেই সুবাদে আমরা 8 জন সৌদি প্রবাসী এখানে উপস্থিত হয়েছি। আমাদের আবেদন থাকবে, আজকের যিনি প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন জনাব আসিফ নজরুল স্যার, ওনার কাছে সরাসরি আমাদের আবেদন। আজকে ওনার কাছে আমি 4টা ফাইল সরাসরি দিয়েছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের একটা ফাইল ছিল, প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা ফাইল ছিল, ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে ফাইলটা ছিল, 3টা ফাইল আসিফ নজরুল স্যারকে দিয়েছি। অতি দ্রুত আমরা যারা সৌদি আরব থেকে ফেরত এসেছি আমাদের ব্যাপারে উদ্যোগ নেবেন এবং সরাসরি ঘোষণা দিবেন আমাদেরকে পুনর্বাসন করার জন্য। আমাদের আর্থিক সহায়তার দরকার নেই, আমাদের পুনর্বাসনের জন্য আমাদের আবেদন, এই আবেদনটা যাতে দ্রুত কার্যকর হয় সেই আশা ব্যক্ত করি। করে চেক প্রদান অনুষ্ঠান ছিল, কিন্তু আমরা আমাদের মধ্য থেকে কথা ছিল যে 10 জনকে কথা বলতে দিবে, যেহেতু প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান। কিন্তু আমরা দেখেছি শুধু আমাদের একজনকে কথা বলার স্পেস দিয়েছে। তাই আমরা ওনার থেকে জানতে চেয়েছি যে আমাদের নিয়ে করণীয় এবং কি উদ্দেশ্য, আমাদেরকে নিয়ে কাজ করা হবে কি হবে না। তো উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি, তার জন্য আমাদের এখানে হইহুল্লো হট্টগোল শুরু হয়েছে। কিন্তু আমরা যখন হট্টগোল শুরু হয়েছে তখন স্যারে বলেছে যে আগামীকালকে আমাদেরকে 7 জনের প্রতিনিধি দল স্যারের সাথে বসবে, কথা বলবে। তা আমরা
আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে, আপনারা বিগত পাঁচ মাস হয়ে যাচ্ছে, অলরেডি 7 তারিখে 5 মাস হয়ে যাবে। আপনারা যখন 7 তারিখে আমাদের যখন দুবাই ফেরত প্রবাসীরা আসছে তখন 2-1টা নিউজ করেছেন, কিন্তু বেসিক্যালি আপনারা ওইভাবে কোনো নিউজ করেননি, কারণ আমরা মোমবাতির মতো নিভে গিয়েছি। কোনো একটা নিউজ চ্যানেল, কোনো একটা পত্রিকা, কোনো একটা কিছুই টক শোতে আপনারা অনেককে ডাকেন, টক মিষ্টি ঝাল অনেক কথা হয়, কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ খই উঠেছে না টক শোতে, কারণ আমরা তো গণার বাহিরে। কারণ রাজনীতি করে কারা? রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করে। এখন জনগণের বাহিরে হচ্ছে আমরা 2 কোটি 3 কোটি প্রবাসী, কারণ এই প্রবাসীদেরকে কেউ ভাবেও না, কে কথাও বলে না, কেউ আমাদের কথা শুনতেছে। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কার্যালয়ে বাংলা মোটরে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। আরও বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। সাব্বির, 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে এ নিয়ে তো জনমনে প্রশ্ন রয়েছে। ধন্যবাদ তাসফিয়া। কিছুক্ষণ পর অর্থাৎ 11:30টার দিকে সময় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র তারা প্রস্তুত করেছেন সেই ঘোষণাপত্রের ব্যাপারে তারা হয়তোবা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানাবেন। আপনি জানেন যে গতকাল সন্ধ্যের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন বা প্রথম সারির যারা সংগঠক তাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট করছিলেন যে কমরেডস ইটস ডিসেম্বর নাও অর নেভার, এবং আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা তিনিও লিখেছেন যে এখনই সময়। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক ঐক্যের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পেজে লিখেছেন শহীদ মিনার এখনই সময় বাংলাদেশ। তো এই ধরনের বেশ কিছু ফেসবুক পোস্ট তারা সমন্বয়করা দিচ্ছিলেন এবং তারপর থেকেই নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে যে 31 ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ যখন এক কাতারে রাস্তায় নেমে এসেছিল, তারপর কিন্তু 5 আগস্ট একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং সেই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সর্বস্তরে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের পক্ষে কথা বলার জন্য তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন এবং তারই অংশ হিসেবে তারা বেশ কিছু বিষয় নিয়ে নানা ধরনের ছক কষেছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে তারা ঘোষণা দিবেন এবং তারই অংশ হিসেবে মূলত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল 3টায় সবাইকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সেখানেই 31 ডিসেম্বর সেখানেই এই জুলাই বিপ্লব বা জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এখানে মূলত জুলাইয়ের যে স্পিরিট, ছাত্র আন্দোলনের যে স্পিরিট, এই ছাত্র আন্দোলনের স্পিরিটকে সামনে রেখেই এবং সমাজের সর্বস্তরে যেন কোনো ধরনের কোনো বৈষম্য না থাকে এইসব নানা বিষয়কে সামনে রেখে মূলত তারা ঘোষণাপত্র পাঠ করবেন বলে জানিয়েছেন। তো এখনও এই যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেটি 11:30 নাগাদ শুরু হওয়ার কথা। আমরা এই মুহূর্তে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে, কিছুক্ষণ পরে হয়তো সেখান থেকে এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে বা কখন কে ঘোষণাপত্র পাঠ করবেন এ ব্যাপারে বিস্তারিত হয়তো বলা হবে। আমি গেল পরশুদিন এই নিউজটা করছিলাম, তখন আমি বলছিলাম যে ভাই দেখেন কিছু তো বাতাসটা বুঝি। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন এটা হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে। আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য, ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য, ভারতীয় মিডিয়ার গুজব, বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত 53 বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই। আর যেহেতু এইরকম একটা অবনতিপূর্ণ সম্পর্ক, এর মাঝখানে শেখ হাসিনা তিনি ভারতে আছেন, আবার তাকে ফেরত নেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তিতে যেই চিঠিটা পাঠানো হয়েছে ওই চিঠিটাকে আসলে ভারত কতটুকু গুরুত্ব দিচ্ছে। তো যাই হোক, যে চিঠিটা গিয়েছে সেটা সম্পর্কে ভারতের একটা রিয়েকশন ছিল প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, এই চুক্তি বাদ দিয়েও শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে কিনা সেই প্রশ্নটার খোলামেলা অ্যান্সার আজকে এই ভিডিওর মধ্যে থাকছে। আপনার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ চুক্তি আপনার ভারতের কাছে অনুরোধটি পাঠানো হয়েছে, সেই অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতে। এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তগুলোরও সীমাবদ্ধতা রয়েছে। বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস বলছে, ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না, কারণ দিল্লি নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় রাখে। এর মাঝখানে উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস তো একটা বড় ধরনের ভূমিকা রাখছেই কোথাও না কোথাও। এর পাশাপাশি আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে, এগুলো তো ভারত দেখছে, তাই না? এমনকি ভারত বিশ্বাস করে যে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে তার ফাঁসি কার্যকর হবে। এটা বাংলাদেশেরও অধিকাংশ জনগণ এই মুহূর্তে এটাতে বিশ্বাস করে। তো বলা হচ্ছে যে শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের যে প্রতিবেশীরা আছে, প্রতিবেশী মিত্ররা আছে, তাদের জন্য একটা ভুল বার্তা যাবে। অন্যদিকে ঢাকা দিল্লির এই চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। তারা এখানে উদাহরণ হিসেবে ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণটা টেনে বলছে যে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে। চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এই দালাই লামাকে কিন্তু ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছে, এখনো আছে। তো ধারণা করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের অনুরোধকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে লম্বা চূড়া একটা সময় লাগবে। একাধিক সূত্রে বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমটি বলছে, এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা স্পষ্ট বলে দিচ্ছে শেখ হাসিনার মামলাগুলো মিথ্যা মামলা। ভারত আগে আগে বলে দিচ্ছে, দেখেন। আচ্ছা, এগুলো তাদের দেশের গণমাধ্যমের বক্তব্য যে এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে এই ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে, জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তো সবকিছু থেকে এটা একদম স্পষ্ট বা ক্লিয়ার, এই চুক্তির আওতায় তো শেখ হাসিনাকে ফেরত দেবে না। তো এর বাইরে কি বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ আছে? ইন্টারপোলে তো শেখ হাসিনার নামই ওঠে নাই। আর বাকি আছে পররাষ্ট্র দপ্তর কর্তৃক ভূমিকা নেওয়া। তো আমাদের পররাষ্ট্র দপ্তরের যারা উপদেষ্টারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন, তারা বা তাদের সারায় বা তাদের বক্তব্য ভারত সরকারের কাছে কতটুকু গৃহীত হবে? কারণ এই যে সরকারটা আছে, অন্তর্বর্তী সরকার, এটা কোনো পলিটিক্যাল সরকার না। আর বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। জামাতও চেষ্টা করছে, ভারত জামাতের সাথে হাত মিলে নাই, কিন্তু বিএনপির বেলায় পজিটিভ একটা অবস্থান কিন্তু ভারতের আছে। আর বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দুঃসাহস করবে না। এটাকে দুঃসাহসী বলতে হবে যারাই এই ঘটনা ঘটাবে, তাই না? তো সেই ক্ষেত্রে ভারত আমার মনে হয় না যে আগামী 2, 4, 5, 10 বছর শেখ হাসিনাকে ফেরত দেবে। তবে সরকার বলছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনবে। তো আদৌ কতটুকু পারবে বা পারবে না সেটা সময়ে বলে দিবে। তবে যে আলোচনাগুলো ছিল, এটা ক্লিয়ার মেসেজ ভারতের পক্ষ থেকে, যে গণমাধ্যমটি এই প্রতিবেদন করেছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আমরা মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবর মতো সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।